যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার। অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত 12টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। র্যাব জানায়, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোর 5টায় কুমিল্লার 14 গ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারোয়ার বিন কাসেম সম্রাটকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো জুয়ারি বিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি। একটি বিশ্বস্ত সূত্র যুগান্তরকে জানায়, কুমিল্লা জেলার 14 গ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জ শ্রীপুর চৌধুরী বাড়ি থেকে রাতে সম্রাটকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও গণমাধ্যমকে ব্রিফিং করা হয়নি। সম্রাটের সঙ্গে তার সহযোগী আরমানও গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল 8:45টার দিকে 14 গ্রাম থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মাহফুজের কাছে জানতে চাইলে যুগান্তরকে তিনি বলেন, এটা আমাদের নলেজে নেই। এ ব্যাপারে র্যাব 11 এর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মহিতুল ইসলাম রোববার সকাল 9টায় যুগান্তরকে বলেন, এ বিষয়ে কুমিল্লা র্যাব কিছুই জানে না। হয়তোবা ঢাকার র্যাব তাকে গ্রেফতার করতে পারে, আবার নাও করতে পারে। প্রসঙ্গত, আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়ারিদের কাছে ক্যাসিনোর সম্রাট হিসেবে পরিচিত। জুয়া খেলাই তার পেশা ও নেশা। প্রতি মাসে ঢাকার বাইরেও যান জুয়া খেলতে। সম্প্রতি রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র্যাবের হাতে ধরা পড়েন সম্রাটের ডান হাত হিসেবে পরিচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর ধরা পড়েন রাজধানীর টেন্ডার কিং আরেক যুবলীগ নেতা জি.কে. শামীম। এই দুজনই অবৈধ আয়ের ভাগ দিতেন সম্রাটকে। তারা গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে সম্রাটের অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। প্রকাশ্যে চলে আসে সুন্দর অবয়বের আড়ালে সম্রাটের কুৎসিত জগৎ। এতে করে বেকায়দায় পড়েন সম্রাট। এরপর গা ঢাকা দেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আড়ালে থেকেই গ্রেফতার থেকে বাঁচতে নানা তৎপরতা শুরু করেন। ফন্দি ফিকির শুরু করেন কিভাবে নিজেকে বাঁচানো যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের ক্ষেত্রে সরকারের উচ্চ মহলের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, অপেক্ষা করুন, যা ঘটবে দেখবেন। আপনারা অনেক কিছু বলেছেন, আমরা যেটি বলছি, সম্রাট হোক আর যাই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আমি এটি এখনও বলছি, সম্রাট বলে কথা নয়, যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন। সম্রাটকে হত্যা করতে চেয়েছিল জিশান ও খালেদ। রাজধানীর ক্যাসিনো বাদশাহ ও ঠিকাদার যুবলীগের নেতা ইসমাইল হোসেন সম্রাটের মাসে 50 কোটি টাকা চাঁদাবাজি হতো। এই বিপুল পরিমাণ চাঁদাবাজির একটা বিরাট অংশের প্রতি টার্গেট ছিল বিদেশে আত্মগোপন করা শীর্ষ সন্ত্রাসীদের। এদের মধ্যে দুবাইয়ে আত্মগোপন করা জিশানের নাম ছিল তালিকার শীর্ষে। রাজধানীর বাড্ডা, মতিঝিল, মালিবাগ, শাহজাহানপুর, মগবাজার ও খিলগাঁও এলাকার চাঁদাবাজির একটি বড় অংশ জিশানের কাছে পৌঁছে যেত। কিন্তু মাসে 10 লক্ষ টাকার পরিবর্তে চাঁদার অঙ্কের চাহিদা পৌঁছে যায় 10 কোটি টাকায়। এ নিয়ে জিশানের সঙ্গে বহুবার কথোপকথন হয় সম্রাটের। গত বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে সিঙ্গাপুরে মেরিনা বে স্ট্যান্ডস হোটেলে জিশানের সাথে সম্রাট ও খালেদের বৈঠক হয়। সেখানে সম্রাটের কাছে 10 কোটি টাকা চাঁদা দাবি করেন জিশান। সম্রাট জানান তিনি কাউকে চাঁদা দিতে পারবেন না। এমনকি মাসের 10 লক্ষ টাকা চাঁদা পাঠানো বন্ধ করে দেন সম্রাট। এ নিয়ে জিশান হাত মেলান খালেদের সঙ্গে। গত এপ্রিলে দুবাইয়ে জিশান খালেদ বৈঠক হয়। সেখানে সম্রাটকে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান থেকে খালেদ 5টি AK-22 রাইফেল ঢাকায় আনেন। এগুলোর মধ্যে গত 30 জুন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ও খিলগাঁও থেকে 2টি AK-22 রাইফেল উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত 4 জনের কাছ থেকে ডিবি জানতে পারে যে চাঁদাবাজির আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের জন্য জিশান খালেদের নির্দেশে তারা এসব AK-22 রাইফেল ঢাকায় এনেছিল। হত্যার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আগেই সম্রাট বিষয়টি টের পান। এরপর থেকে সম্রাট ও খালেদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। সম্রাট তার চলাফেরায় অনেকটা গোপনীয়তা নিয়ে আসেন। তাকে বহন করা গাড়ি আগে ও পেছনে অন্তত 6টি গাড়িকে ক্যাডার নিয়োজিত করা হয়। এসব ক্যাডারের কাছে 20 থেকে 25টি আগ্নেয়াস্ত্র ছিল বলে খালেদ গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এমনকি বিশ্বস্ত কেউ না হলে তার সঙ্গে সাক্ষাৎও বন্ধ করে দেন সম্রাট।
এদিকে দুবাইয়ে জিশান গ্রেফতার হওয়ার খবরের পর ঢাকায় অবস্থানকারী তার ক্যাডারদের অন্তত 40 জন সদস্যকে খুঁজছে গোয়েন্দারা। তাদের মধ্যে বেশিরভাগ সদস্য আগ্নেয়াস্ত্র বহন করে। যদিও খবর রয়েছে অনেকেই এরই মধ্যে সীমান্ত এলাকায় অবস্থান করে বিদেশে পালানোর চেষ্টায় রয়েছে। সেই সঙ্গে জিশান সম্রাট ও খালেদকে সহযোগিতা করতেন সাবেক ও বর্তমান সরকারের অন্তত 1 ডজন রাজনীতিবিদ। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, সিটি কর্পোরেশনের মেয়র সহ এমপি মন্ত্রীদের ভাই ও স্বজনেরা রয়েছেন। গতকাল পুলিশ সদর দফতরে ন্যাশনাল সেন্টার ব্যুরোর সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম এক জাতীয় দৈনিকে বলেন, 2-3 দিন আগে থেকে দুবাইয়ে ইন্টারপোল শাখা জিশানের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। সর্বশেষ জিশান আলী আকবর চৌধুরী নাম দিয়ে ভারতের পাসপোর্ট নিয়েছিল, সে বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। দুবাই ইন্টারপোল তাকে অনুসরণ করে সব ধরনের তথ্য সংগ্রহ করে। ওইসব তথ্য ঢাকায় এনসিবিতে পাঠিয়ে দেয়। ওই সময় তথ্যের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে যে দুবাই ইন্টারপোলের দেওয়ার তথ্য অনুযায়ী ওই ব্যক্তি জিশান। এরপর এ ব্যাপারে চিঠি চালাচালি করা হয়। এর মাসখানেক আগে আমি দুবাই গিয়ে আমাদের 2 অপরাধীকে আটক করে ঢাকায় নিয়ে আসি। গত বুধবার দুবাই ইন্টারপোল জিশানকে আটক করে পুলিশের কাছে দিয়ে দেয়। তারা বাংলাদেশের এনসিবিকে জানায় যে ওই ব্যক্তি সম্পর্কে পর্যাপ্ত নথিপত্র দিয়ে দ্রুত দেশে নিয়ে যাওয়ার অনুরোধ করে। পুলিশ সদর দফতরে এনসিবি সূত্রে সেই জাতীয় দৈনিক জানায়, জিশানের বিরুদ্ধে 5টি হত্যা ও 6টি চাঁদাবাজির মামলার নথিপত্র দুবাই ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে 2000 সালে মতিঝিলের আরামবাগ ক্লাবে বুলু খুন, 2003 সালে সানরাইজ হোটেলের 2 পুলিশ কর্মকর্তা খুন, 2009 সালে মুরুল বাড্ডায় তুবা গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের শ্বশুর হত্যাসহ 5টি হত্যা মামলার নথি পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, শীর্ষ সন্ত্রাসী জিশান ডিবির 2 পুলিশ সদস্য হত্যাসহ বহু অপকর্মের হোতা।